আরও একবার তোমাদের সকলকে আমার চ্যানেল ফ্রেন্ডলি এডুকেয়ার অনলাইনে জানাই স্বাগত। আজকে আমরা ক্লাস 12-এর সেমিস্টার 3 যে দ্বিতীয় শর্ট স্টোরি, সেকেন্ড যে শর্ট স্টোরিটা আছে স্ট্রং রুটস, এপিজে আব্দুল কালাম দ্য ম্যাস্ট্রো, দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, সেই এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস, সেই শর্ট স্টোরিটা নিয়ে একটু আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়, আলোচ্য শর্ট স্টোরি কি? স্ট্রং রুটস। স্ট্রং রুটস সেমিস্টার 3 থেকে স্ট্রং রুটস। স্ট্রং রুটস এর অথর কে? অথর, এটা হচ্ছেন অথর এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম, এই যে এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালামের পুরো নাম একটুখানি তোমরা জেনে রাখবে। এপিজে এর ফুল ফর্ম হচ্ছে আবুল ফকির, PAKIR ফকির, আবুল ফকির জয়নাল আবদিন আব্দুল কালাম। তাহলে এপিজের ফুল ফর্ম আবুল ফকির জয়নাল আবদিন আব্দুল কালাম। তাহলে এপিজে আব্দুল কালাম, তার সম্পর্কে হয়তো তোমরা কম বেশি সকলেই জানো, কারণ ভারতবর্ষের দ্য গ্রেট সায়েন্টিস্ট, দ্য গ্রেট মডার্ন সায়েন্টিস্ট এপিজে আব্দুল কালাম, যাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। আর তিনি যেমন এত বড় একজন সায়েন্টিস্ট, বিজ্ঞানী ছিলেন, তার সঙ্গে তিনি আরেক দিক থেকে তিনি ফার্স্ট ম্যান অফ ইন্ডিয়াও ছিলেন। তিনি ভারতবর্ষের এক সময়কার প্রেসিডেন্টও ছিলেন। ভারতবর্ষের প্রেসিডেন্টও তিনি ছিলেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তিনি এই পদও কিন্তু সামলেছেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তিনি যখন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিলেন, তখন তিনি যে শুধুমাত্র প্রেসিডেন্ট ছিলেন বলে তিনি তার ক্ষমতা জাহির করে গেছেন, তিনি রাজনীতি নিয়ে ব্যস্ত থেকেছেন, রাজনীতির কারবারিদের সঙ্গে নিজেকে ব্যস্ত রেখেছিলেন, তা কিন্তু নয়। তিনি কিন্তু বিজ্ঞানের সেবক ছিলেন, প্রযুক্তিবিদ্যার সেবক ছিলেন। সেজন্য সেই বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার জগতেই তিনি কিন্তু তার অবাধ বিচরণ চালিয়ে গেছেন। সেজন্য তিনি ওই জগতে থাকলেও তিনি কিন্তু ছাত্রছাত্রীদের মাঝখানে, বিজ্ঞান প্রযুক্তি ছাত্রছাত্রীদের মাঝখানেই থাকতে ভালোবাসতেন। সেজন্য বিভিন্ন ITI কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় তিনি মাঝে মধ্যে ভিজিট করতেন, বেশিরভাগ সময় ছাত্রছাত্রীদের মাঝে কাটাতেন। এবং একটা অদ্ভুত বিষয় জানা যায় ওনার সম্পর্কে, উনি জীবদ্দশায় বলেছিলেন যে আমার ইচ্ছে, আমার স্বপ্ন, আমি যেন এই ছাত্রছাত্রীদের মাঝেই মৃত্যুবরণ করতে পারি। এবং ঈশ্বর আল্লাহ, জানি না, তার কথা হয়তো শুনেছিলেন, তাকে হয়তো ভালোবাসতেন, সেই জন্য তার কথা রেখেও ছিলেন। তিনি সিমলায় ITI যখন পড়াচ্ছিলেন, সেই পড়ানোর সময় হঠাৎ তার হার্ট ফেল হয় এবং তিনি পরলোক গমন করেন। এইভাবেই আল্লাহ তার ইচ্ছে পূরণ করেছিল। এই রকম একজন গ্রেট ম্যান এপিজে আব্দুল কালাম, তাঁর লেখা স্ট্রং রুটস। অ্যাকচুয়ালি এই স্ট্রং রুটসটা কিন্তু কোনো শর্ট স্টোরি নয়, এটা শর্ট স্টোরি হিসেবে আমরা পেয়েছি এখানে, কিন্তু এটি কোনো শর্ট স্টোরি নয়, এটি একটি অটোবায়োগ্রাফিক্যাল স্কেচ। অটোবায়োগ্রাফিক্যাল স্কেচ। এপিজে আব্দুল কালামের বিখ্যাত অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের বিখ্যাত অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি কি তোমরা নিশ্চয়ই জানো? যখন কোনো ব্যক্তি তার নিজের জীবন সম্পর্কে নিজেই লিখে যান, সেটাকেই বলা হয় অটোবায়োগ্রাফি। এই উইংস অফ ফায়ার এটিও তাঁর অটোবায়োগ্রাফি। সেই উইংস অফ ফায়ার অর্থাৎ এপিজে আব্দুল কালামের আত্মজীবনীমূলক গ্রন্থ
তার কিছুটা অংশ আমরা এই স্ট্রং রুটস হিসেবে এখানে সিলেবাসে পেয়েছি। সেই জন্য এটি একটি অটোবায়োগ্রাফিক্যাল স্কেচ। কোথা থেকে নেওয়া হয়েছে? তার আত্মজীবনীমূলক গ্রন্থ উইংস অফ ফায়ার থেকে এটি নেওয়া হয়েছে। এই শর্ট স্টোরি যদি বলি বা অটোবায়োগ্রাফিক্যাল স্কেচ, এটার নামকরণ স্ট্রং রুটস কেন হলো? স্ট্রং রুটস মানে শক্ত শেকড়। তাহলে কি গাছের ক্ষেত্রে যদি ভাবো, শেকড় শক্ত হলেই তো গাছ মজবুত হয়, শেকড় শক্ত হলেই তবে তো গাছটা সুন্দর করে বিশাল বিশাল আকারে ডানা মেলে বড় বড় পাতা ফল ফুল দিয়ে তবেই তো তারা মানুষকে প্রকৃতিকে সমৃদ্ধ করতে পারে, তাই না? তাহলে একটি গাছ তার শোভা বৃদ্ধি হয়, তার সমৃদ্ধি হয় শুধুমাত্র যদি তার শেকড়টা মজবুত থাকে, তাই না? আমাদের মানব জীবনের ক্ষেত্রেও তো তাই। মানব জীবনের ক্ষেত্রেও তাই। আমাদের যদি ছোটোবেলাটা, আমাদের বেড়ে ওঠাটা যদি ঠিকঠাক হয়, সেটা যদি গঠনমূলক হয়, সেটা যদি পজিটিভ হয়, সেটা যদি আশাবাদী হয়, তবেই না আমরা বড় হয়ে এপিজে আব্দুল কালামের মতো, স্বামী বিবেকানন্দের মতো, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, আচার্য জগদীশচন্দ্র বসুর মতো এরকম গ্রেট ম্যাজিস্ট্র হতে পারবো, তাই না? তাহলে যে সকল বড় বড় পণ্ডিত ব্যক্তি, যে সকল বিখ্যাত ব্যক্তি ভারতবর্ষ তথা বিশ্বে জন্মগ্রহণ করেছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা গ্রহণযোগ্য। তাদের ছোটবেলাটা অনেক সুন্দর ছিল, অনেক গঠনমূলক ছিল, অনেক নির্ভরযোগ্য ছিল, সে কারণেই তারা কিন্তু এত বড় জায়গায় বিচরণ করতে পেরেছেন। এপিজে আব্দুল কালামেরও ছোটবেলাটা এতটাই মজবুত একটা ছোটবেলা ছিল, আর সে কারণেই এই পাঠ্যাংশে যেহেতু এই পাঠ্যাংশের মধ্যে তার সেই ছোটবেলাটাকে তুলে ধরা হয়েছে, সেই কারণেই এই পাঠ্যাংশের নামকরণ করা হয়েছে স্ট্রং রুটস। এবার সরাসরি গল্পে চলে আসি। এই স্ট্রং রুটস এই গল্প বা এই পাঠ্যাংশে কি আছে? আমি তো আগেই বললাম, তার ছোটবেলাটাকেই এখানে ধরানো হয়েছে। এপিজে আব্দুল কালাম প্রথমেই দেখাচ্ছেন যে তিনি রামেশ্বরম, মাদ্রাজ, সেই সময় মাদ্রাজ, এখন চেন্নাই, সেই মাদ্রাজের রামেশ্বরম একটি সৈকত শহর, সেই সৈকত শহরে জন্মগ্রহণ করেন এক মিডিল ক্লাস তামিল পরিবারে। মিডিল ক্লাস মানে তার বাবা কিন্তু খুব যে আর্থিকভাবে সচ্ছল, খুব ধনী ব্যক্তি ছিলেন তা নয়, সামান্য জেলে পরিবার। তার বাবা ওই দ্বীপাঞ্চলের বেশিরভাগ বাসিন্দার মতোই, ওখানে নৌকা ছিল, সেই নৌকার সাহায্যে সমুদ্রে মাছ ধরতেন, মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করতেন। কিন্তু খুব যে পিছিয়ে পড়া, খুব যে দরিদ্র পরিবার, হতদরিদ্র পরিবার তাও নয়, কিন্তু তিনি স্বীকার করে গেছেন যে একটি মধ্যবিত্ত পরিবার ছিল। অর্থাৎ তার বাবা কষ্ট করে হলেও উপার্জন করলেও তাদের যেহেতু অনেকগুলো ছেলে মেয়ে, অনেকগুলো ভাই বোন ছিল, তাদের সকলকে নিয়ে তার বাবা মা কিন্তু সুখে স্বাচ্ছন্দ্যে সেই সংসারটা কাটাতো। এবং তার বাবা, তিনি এপিজে আব্দুল কালাম বলেছেন, তার বাবা সেইভাবে আর্থিক সচ্ছলতা ছিল না, সেভাবে প্রথাগত জ্ঞান ছিল না, প্রথাগত শিক্ষা ছিল না, কিন্তু তার মধ্যে একটা ইননেট উইজডম ছিল, একটা আন্তরিক আভ্যন্তরীণ একটা জ্ঞান ছিল। আর তার মা, তার বাবার নামটা একটু জেনে রাখবে, তার বাবার নাম ছিল জয়নাল আবদিন। তার বাবা ছিলেন জয়নাল আবদিন, জয়নাল আবদিন, এবং মা, তার মা ছিলেন আসি আম্মা। এগুলো শর্ট কোশ্চেনে আসতেই পারে, সেই জন্য অবশ্যই এগুলো মাথায় রাখবে। তার মা আসি আম্মা আর বাবা হচ্ছেন জয়নাল আবদিন। তিনি বলেছেন, এবং সেই সময়কার তৎকালীন তাদের প্রতিবেশীরাও এটা মেনে নিত, তার বাবা মা আদর্শ দম্পতি। আদর্শ দম্পতি কেন বলেছেন? মানে বাবা যেভাবে চলতো মা তাকে সাপোর্ট করতো, মা যেভাবে চলতো তার বাবা তাকে সাপোর্ট করতো, এরকম মধ্যে তাদের খুব ভালো বনিবনা ছিল। সেটা কিন্তু তাদের মধ্যে বেড়ে ওঠার মধ্যে খুব ভালো প্রভাব ফেলেছে।
এটা তোমরা জানবে যে আমাদের যদি বাবা মা, আমরা যখন বড় হচ্ছি, তোমরা যখন পড়াশোনা করছো, আস্তে আস্তে রোজ স্কুল থেকে বাড়ি ফিরছো, দেখছো বাবা মায়ের মধ্যে অশান্তি হচ্ছে, সংসারে অশান্তি হচ্ছে, ঝামেলা হচ্ছে, এরকম দিনের পর দিন দেখতে দেখতে তোমাদের পড়াশোনায় কি মন বসবে? তোমরা কি মন দিয়ে পড়াশোনা করতে পারবে? তোমাদের মনে কি তার একটা কুছাপ পড়বে না? অবশ্যই পড়বে। কিন্তু এপিজে আব্দুল কালামের পরিবারে সেরকম কিছুই ছিল না। উল্টে সহানুভূতি, হৃদয়তা, মানবিকতা, এই সবগুলোই বেশি করে তার পরিবারে, তার বাবা মায়ের মধ্যে দেখা যেত। কেন? এই আশিয়াম্মা, তার মা, অদ্ভুত রকমভাবে, তার মায়ের বংশটা কিন্তু একটু উন্নত ছিল, যেহেতু তার মায়ের বংশের, এটাও শর্ট কোশ্চেনে আসে, তার মায়ের বংশের একজন পূর্বপুরুষ ব্রিটিশদের দ্বারা বাহাদুর উপাধি পেয়েছিলেন। সেই বাহাদুর উপাধি পাওয়ার কারণে তার মায়ের বংশটা কিন্তু অনেকটাই প্রসিদ্ধ ছিল। এটাও শর্ট কোশ্চেন অনেক সময় আসে, সেই বাহাদুর উপাধি পাওয়ার কারণে। কিন্তু তার মায়ের সেই কারণে কোনো রকম ঘ্যাম বা সেরকম কোনো প্রাইড কিছুই ছিল না। তার মা অদ্ভুত রকম, খুব হাইফাই ফ্যামিলি কিন্তু নয়, তারপরেও তার মা প্রতিদিন সকাল থেকে রান্না করে তার মা বাড়ির প্রত্যেকের থেকে বেশি জন ছেলে মেয়ে বা বাইরের কয়েকজন প্রতিদিন কিন্তু তাদের বাড়িতে পাত পাড়ত, তাদের বাড়িতে খেত, প্রত্যেক দিন, এভরিডে বাইরে থেকে 5-7 জন ঠিক খেয়ে যেত। এইরকম একটা পরিবার। তার মা যে রান্না করে খাওয়াতো দাওয়াতো, তার জন্য যে তার বাবা বকাবকি করতো তাও না, এতটাই সুন্দর একটা পরিবার ছিল। এপিজে আব্দুল কালাম বলেছেন যে তার বাবা একটু হিসেবি ছিলেন, মানে অপ্রয়োজনীয় কোনো আভিজাত্য দেখানো পছন্দ করতেন না। কিন্তু তার মানে এই নয় যেটা প্রয়োজন সেটা দিতেন না। যেগুলো প্রয়োজন, পোশাক আশাক, বইপত্র, খাবার দাবার, যা যা প্রয়োজন, ওষুধপত্র, সেগুলো কিন্তু ঠিকঠাক তার বাবা সাপ্লাই দিতেন। এরকমই একজন মানুষ ছিলেন তার বাবা। এখানে এই পাঠ্যাংশের মধ্যে এপিজে আব্দুল কালাম আবার তার যে এলাকা, যেখানে তিনি বড় হয়েছেন, বেড়ে উঠেছেন, সেই জায়গার একটু বৈশিষ্ট্যও তুলে ধরেছেন। সেটা কি? সেই জায়গায় অদ্ভুত রকমভাবে একটা ইউনিটি, যেটাকে আমরা ন্যাশনাল ইন্টিগ্রিটি, জাতীয় সংহতি বলতে পারি, সেটা বিরাজ করত। সেই এলাকাটা মূলত এক মুসলিম এলাকা, বেশিরভাগজন মুসলিম পরিবার সেখানে থাকতো, কিন্তু সেখানে কিছু হিন্দু পরিবারও ছিল। সেই হিন্দু পরিবারগুলো মুসলিম পরিবারদের সঙ্গে কিন্তু তারা খুব মিলেমিশে একাত্ম হয়ে থাকতো। তাদের মধ্যে কোনোদিন কোনো ঝগড়া, অশান্তি, বিভেদ কিচ্ছু ছিল না। এই যে প্রভাব, এই যে সুন্দরভাবে একাত্ম হয়ে থাকা, এই যে তাদের মধ্যে ধর্মীয় একতা, এইগুলোর প্রভাবও কিন্তু তার বেড়ে ওঠার মধ্যে কিন্তু অবশ্যই পড়েছে। এপিজে আব্দুল কালাম বলেছেন যে তাদের ওই এলাকায় রামেশ্বরম বিখ্যাত ছিল, রামেশ্বরম টেম্পল, একটা শিব মন্দির। সেই শিব মন্দির, রামেশ্বরম টেম্পল এখনও আছে। সেই মন্দিরের জন্য এই রামেশ্বরম, এই জায়গাটা খুব বিখ্যাত ছিল। সেটা হচ্ছে রামেশ্বরম টেম্পল, যেটাকে শিব মন্দির বলা হয়। এটা একটা শিব মন্দির। এই শিব মন্দিরটা ছিল তাদের বাড়ি থেকে 10 মিনিটস ওয়াক, তাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ। 10 মিনিটস ওয়াক, 10 মিনিটের হাঁটা পথ। এটাও শর্ট কোশ্চেনে আসতে পারে যে রামেশ্বরম এটা কি মন্দির? শিব মন্দির ছিল। সেটা তাদের বাড়ি থেকে কত দূরে ছিল? সেটা ছিল 10 মিনিটের হাঁটা পথ। এপিজে আব্দুল কালাম আরও দেখিয়েছেন যে তার বাবার এই যে ধর্মীয় একতার কথা যেটা বলছি, সেটা কি সুন্দরভাবে সেখানে বিরাজ করত। তার বাবা একজন মনে প্রাণে মুসলিম ছিলেন। তিনি তার ধর্মকে শ্রদ্ধা করতেন, কিন্তু তার ধর্মকে শ্রদ্ধা করতেন বলে অপরের ধর্মকে অশ্রদ্ধা করতেন তা কিন্তু নয়। সে কারণেই বিভিন্ন ধর্মের, হিন্দু, মুসলিম বা অন্যান্য কোনো ধর্মের মানুষও যদি থাকতো, তারা প্রতিদিন সন্ধ্যাবেলা তিনি যখন নামাজ পড়ে বেরোতেন মসজিদ থেকে, তখন তারা সব জলের বাটি নিয়ে তার বাবার সামনে হাজির হয়ে যেতেন। আর তার বাবা আঙুল, সেই জলের বাটিতে আঙুল ডুবিয়ে কিছু একটা মন্ত্র বলতেন, বলে তারপর সেই জলের বাটি তাদের দিয়ে দিতেন। তারা সেইগুলো বাড়িতে নিয়ে যেতেন এবং শোনা যায় সেই জল পোড়া, যা বলি, সেই জল পোড়া বা স্যাক্রেড ওয়াটার, সেই জল পোড়ার দ্বারা নাকি সেই অসুস্থ মানুষ, তাদের বাড়ির অসুস্থ মানুষ, তারা নাকি সুস্থ হয়ে উঠত। এবং অদ্ভুতভাবে তারা তার বাবাকে পরে ধন্যবাদ জানাতেও আসতো। কিন্তু তার বাবা বলতেন, আমাকে ধন্যবাদ দিয়ে লাভ নেই, যা ধন্যবাদ দেওয়ার হয়
তাহলে তোমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাও। এইরকম একটা জায়গা ছিল। তার বাবা মুসলিম, ধর্মপ্রাণ মুসলিম। রামেশ্বরম, এই শিব মন্দির, সেই রামেশ্বরম মন্দিরে যিনি পুরোহিত ছিলেন, তিনি হচ্ছেন PL শাস্ত্রী। এটাও শর্ট কোশ্চেনে আসতে পারে। PL শাস্ত্রী, যাকে পুরো নাম হচ্ছে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। এই পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী বা PL শাস্ত্রী, ইনি কিন্তু একজন ধর্মপ্রাণ হিন্দু ছিলেন। কিন্তু অদ্ভুত বিষয়টা হলো এটাই যে PL শাস্ত্রী আর জয়নাল আবদিন দুজনে দুই ধর্মের হলেও তাদের মধ্যে বন্ধুত্ব ছিল গাঢ়। তারা নিজেদের পোশাক পরে, ধর্মীয় পোশাক পরে এইসব ধর্মীয় বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন। এটা কিন্তু ওই এলাকার ইউনিটির একটা লক্ষণ। তারপর APJ আব্দুল কালাম বলছেন, তিনি বড় হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে চেয়েছেন যে নামাজ পড়তে যাওয়া হতো, নামাজ পড়া হতো, নামাজের অর্থ কী, সেটাও তিনি তার বাবার কাছ থেকে পরবর্তীকালে প্রশ্ন করে সেই নামাজের অর্থ সম্পর্কে জানতে চেয়েছেন। তার বাবা এখানে খুব সুন্দর করে কয়েকটা পয়েন্ট বুঝিয়েছিলেন যে নামাজ আসলে কি, নামাজ আসলে কি। নামাজ যখন পড়া হয় তখন আমাদের এই যে আমরা যে বিভিন্ন ধর্মের, বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন শ্রেণীর, এগুলো কোনো ভেদাভেদ থাকে না। বলছে যখন সবাই নামাজ পড়ে, সবাই তখন এক হয়ে সবাই একটা উন্নত জায়গায়, কসমস, সেখানে চলে যায়। আর যেখানে কোনো রকম কোনো ভেদাভেদ নেই, কোনো বর্ণগত ভেদাভেদ, অর্থগত ভেদাভেদ, কোনো গরিব বড়লোক, কোনো ভেদাভেদ যেখানে থাকে না, সেটাও তিনি এখানে তুলে ধরেছেন। এইরকমভাবে বলতে তিনি আবার শেষের দিকে গিয়ে দেখিয়েছেন যে তার বাবা রুটিনটা, তিনি কতটা কঠোর, নিয়ম শৃঙ্খল পরায়ণ একজন মানুষ ছিলেন। তিনি দেখিয়েছেন প্রতিদিন তার বাবা ভোর 4টের সময় তিনি দিন শুরু করতেন, ঘুম থেকে উঠতেন এবং ভোর 4টের সময় নামাজ পড়ে দিন শুরু করতেন। এই 4টের সময় নামাজ পড়ে দিন শুরু করতেন। তারপর তিনি ওইখান থেকে নামাজ পড়ে তাদের কিছুটা দূরে একটা নারকেল বাগান ছিল, সেই নারকেল বাগানে গিয়ে সেখান থেকে ডজনখানেক নারকেল, এগুলো শর্ট কোশ্চেনে আসতে পারে, সেই ডজনখানেক নারকেল নিয়ে বাড়ি ফিরতেন। তারপরে তিনি সকালের খাবার খেতেন, নাস্তা খেতেন, এবং সেটা প্রায় 67, 68, 70 বছর বয়স পর্যন্ত তিনি এই রুটিনটা ফলো করেছেন। এই ডিসিপ্লিন লাইফটাও কিন্তু তিনি দেখিয়েছেন, এবং তার বাবার এই ডিসিপ্লিন লাইফ, তার প্রভাব কিন্তু তার জীবনেও পড়েছে। সেজন্য তিনি পরবর্তীকালে যখন বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার জগতে গেলেন, তিনি একজন সফল ব্যক্তি হয়ে উঠলেন। এবং তিনি সেখানে শেষে গিয়ে বলেছেন, এই পাঠ্যাংশে শেষে গিয়ে বলেছেন যে তিনি পরবর্তীকালে নিজের বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার জগতে গিয়েও দেখেছিলেন, বুঝতে চেষ্টা করেছিলেন যে এই আধ্যাত্মিক ব্যাপারটা কি। সেখানে তিনি উপলব্ধি করেছেন, তার উপলব্ধিটা তিনি শেয়ার করেছেন যে সত্যি এইরকম কোনো ঐশ্বরিক শক্তি আছে, যেটা আমাদেরকে মনের জোর যোগায়, আমাদের খারাপ সময়, কঠিন সময় আমাদের মনের জোর যোগায়, আমাদেরকে পথ দেখায়, আমাদের রাস্তা দিকভ্রষ্ট হতে দেয় না। এটা তিনি স্বীকার করেছেন বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার জগতে গিয়েও। আর এখানেই তিনি গল্পটিকে, আমাদের পাঠ্যাংশটিকে এখানেই শেষ করা হয়েছে। যাই হোক, আমি মোটামুটি গল্পটার একটা জিস্ট দিয়ে রাখলাম, কয়েকটা টপিকও দিয়ে রাখলাম। এই বিষয়গুলো তোমরা মাথায় রেখো। আবারও আমি আগে শর্ট স্টোরির মতো বলেছি, এটা সম্পর্কেও কিছু শর্ট কোশ্চেন্স আমি পরবর্তী কোনো ক্লাসে তোমাদের দিয়ে দেব। ঠিক আছে? তো আজকের মতো টাটা। হ্যাঁ, অবশ্যই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে রেখো। ঠিক আছে? আর যদি মনে হয় এটা উপকারে লাগছে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করা যায় কিন্তু। ওকে, বাই।